আসসালামু আলাইকুম। আজ ৩রা মার্চ ২০২৬ মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। পিলে চমকানো হুঙ্কার ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর, মধ্যপ্রাচ্য অচলের আশঙ্কা। সৌদিতে হামলা করে ইরানের উপর দোষ চাপালো ইসরায়েল। সৌদি আরবের সব মার্কিন মিশন বন্ধ। শুরুতেই ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির খবর। বিশ্বের তেল পরিবহনের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই পথ দিয়ে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে সেটিতে আগুন ধরিয়ে দেয়া হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী আইআরজিসির একজন কমান্ডার বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া হয়েছে এবং সতর্ক করে দেয়া হচ্ছে, যে কোনো জাহাজ এই প্রণালী দিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের উপর হামলা করা হবে। আইআরজিসির কমান্ডার ইন চিফের একজন সিনিয়র উপদেষ্টা ইব্রাহিম জাবারি বলেছেন, প্রণালীটি বন্ধ। যদি কেউ অতিক্রম করার চেষ্টা করে তাহলে বিপ্লবী গার্ড এবং নিয়মিত নৌবাহিনীর বীররা সেই জাহাজগুলোতে আগুন ধরিয়ে দেবে। আইআরজিসির টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে জাবারি আরও বলেন, আমরা তেল পাইপলাইনগুলোতেও আক্রমণ করব এবং এক ফোঁটা তেলও এই অঞ্চল ছেড়ে যেতে দেব না। আগামী দিনে তেলের দাম $200 পৌঁছাবে। আধা সরকারি তাসনিম সংবাদ সংস্থাকে উদ্ধৃত করে বলেছে, হাজার হাজার বিলিয়ন ডলার ঋণগ্রস্ত আমেরিকানরা এই অঞ্চলের তেলের উপর নির্ভরশীল, কিন্তু তাদের জানা উচিত যে এক ফোঁটা তেলও তাদের কাছে পৌঁছাবে না। বিশ্বের জ্বালানি বাজারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথটি বৈশ্বিক তেল সরবরাহের প্রাণরেখা হিসেবে বিবেচিত। পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে হরমুজ প্রণালী, যার এক পাশে ইরান, অন্য পাশে ওমান। ইরাক, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, বাহরাইন ও কাতার থেকে অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কগুলো এই সরু পথ দিয়ে চলাচল করে। বিশ্বের মোট তেল, কনডেনসেট ও পেট্রোলিয়াম পণ্যের প্রায় 15 থেকে 20% এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের 30% বেশি এই পথ দিয়ে পরিবহন করা হয়। এই প্রণালী দিয়ে পরিবহন করা তেলের প্রায় 82% যায় এশিয়ায়, বাকি অংশ ইউরোপে। চীনের মোট এলএনজি আমদানির প্রায় 24% এই পথ দিয়ে যায়। প্রতিদিন প্রায় 200 থেকে 300টি জাহাজ এই পথে চলাচল করে। ব্যস্ত সময়ে কখনো কখনো প্রতি 6 মিনিট পর পর জাহাজ চলতে দেখা যায়। তেহরান দীর্ঘদিন ধরেই হুমকি দিয়ে আসছিল, ইরান আক্রান্ত হলে এই নৌপথ বন্ধ করে দেয়া হবে। হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হয়ে গেলে বৈশ্বিক বাজারে তেল সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গিয়ে দাম হু করে বাড়বে, এমন আশঙ্কা করা হচ্ছিল। তেল যেহেতু বৈশ্বিক অর্থনীতির মূল চালিকা শক্তি, তাই দামের যে কোনো উল্লম্ফন বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলবে। ইরানের হামলার পর হরমুজ প্রণালীর নিকটে 3টি তেলবাহী জাহাজ হামলার শিকার হওয়ার বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে ইসরায়েল ও মার্কিন বোমা হামলার প্রতিশোধ হিসেবে তেহরান বিশ্বের জ্বালানি উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালাচ্ছে। অনন্তকাল ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অস্ত্রের মজুদ যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেদের অস্ত্রের মজুদ নিয়ে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এই মন্তব্য করেছেন তিনি। ট্রাম্প লেখেন, আমাদের কাছে সব রকম অস্ত্রের কার্যত সীমাহীন সরবরাহ রয়েছে। যুক্তরাষ্ট্রের মজুদ আছে এবং বড় জয়ের জন্য আমরা প্রস্তুত। এছাড়া নিজের সর্বশেষ মন্তব্যে তিনি তার পূর্বসূরি জো বাইডেনের বিরুদ্ধে ইউক্রেনকে অনেক উচ্চমানের মার্কিন অস্ত্র সরবরাহ করার অভিযোগও করেছেন। 4 বছরের মেয়াদের শেষের দিকে বাইডেন ইউক্রেনকে শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিল, যা 1990 মাইল বা 300 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম। এদিকে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, চলমান অভিযান আরও 4 সপ্তাহ ধরে চলতে পারে। তিনি বলেন, এই যুদ্ধ আরও 4 সপ্তাহ প্রলম্বিত হতে পারে, কারণ দেশটি বড়। তবে তারা যতই শক্তিশালী হোক না কেন, 4 সপ্তাহের বেশি সময় লাগবে না। সৌদি আরবের রিয়াদে দেশটির বৃহৎ তেলক্ষেত্র আরামকোতে হামলা ছিল একটি ইসরায়েলি ফলস ফ্ল্যাগ বা ভুয়া পরিচয়ে চালানো গোপন অপারেশন। এর লক্ষ্য হলো ইরানে আক্রমণের অপরাধ থেকে আঞ্চলিক দেশগুলোকে বিভ্রান্ত করা বা মনোযোগ অন্যদিকে সরানো। তাসনিম নিউজকে দেয়া সাক্ষাৎকারে ইরানের একটি সামরিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি আরও জানিয়েছে, ইরান স্পষ্টভাবে ঘোষণা করেছে যে তারা এই অঞ্চলে সব আমেরিকান ও ইসরায়েলি সম্পদ স্থাপনাকে লক্ষ্যবস্তু করবে এবং এখন পর্যন্ত তাদের অনেকগুলোতে আক্রমণ করেছে। তবে আরামকোর স্থাপনায় এখনও পর্যন্ত ইরানি হামলা
হামলার লক্ষ্যবস্তুতে ছিল না। সূত্রটি আরও জোর দিয়ে বলেছে, গোয়েন্দা সূত্রের দেয়া তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরও ইসরায়েলের পরবর্তী লক্ষ্যবস্তুগুলির একটি এবং এই শাসক গোষ্ঠী এটি আক্রমণ করার ইচ্ছা পোষণ করে। এর আগের খবরে বলা হয়েছে, ইরানের ড্রোন সৌদি আরবের আরামকোর তেল শোধনাগারে আঘাত এনেছে। এই হামলার পর সৌদি আরামকো রাশ তানুরা রিফাইনারির কার্যক্রম বন্ধ করে। সোমবার এই হামলা হয় বলে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে। এতে বলা হয়েছে, হামলার পর স্থাপনায় আগুন লাগে, তবে আগুন সীমিত ছিল, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাস তানুরা সৌদি আরবের পূর্বাঞ্চলীয় উপকূলে অবস্থিত মধ্যপ্রাচ্যের বৃহত্তম তেল শোধনাগার। জ্বালানি অবকাঠামোতে হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হয়েছে। প্রসঙ্গত, ফলস ফ্ল্যাগ বা মিথ্যা পতাকা কৌশল হলো এমন একটি ধরনের গোপন অভিযান যা প্রকৃত দায়িত্বরত পক্ষ বা সরকার না করে অন্য কোনো পক্ষ সাধারণত শত্রু করেছে বলে প্রচার বা দোষারোপ করা হয়। এর উদ্দেশ্য হলো অন্যের উপর দোষ চাপিয়ে নিজেদের স্বার্থ উদ্ধার করা, সামরিক পদক্ষেপের অজুহাত তৈরি করা বা জনমতকে বিভ্রান্ত করা। এই ধরনের অভিযানের ফলে প্রকৃত হামলাকারী আড়ালে থেকে যায়। সৌদি আরবে অবস্থিত যুক্তরাষ্ট্রের সকল দূতাবাসে যাবতীয় কনসুলার সেবা অনির্দিষ্টকালের জন্য বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। ভোরে রিয়াদস্থ মার্কিন দূতাবাসে দুটি ড্রোন হামলার ঘটনার পর নিরাপত্তার স্বার্থে এই কঠোর পদক্ষেপ নেওয়া হলো। ড্রোন হামলায় দূতাবাস ভবনে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং স্থাপনাটির আংশিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, আজ মঙ্গলবারের জন্য নির্ধারিত নিয়মিত ও জরুরি সব সাক্ষাৎকার বাতিল করা হয়েছে। একই সঙ্গে রিয়াদ, জেদ্দা এবং দাহরামের মার্কিন মিশনগুলোতে কর্মরত ও অবস্থানরতদের জন্য নিরাপদ অবস্থানে থাকার নির্দেশনা কার্যকর করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাধারণ নাগরিকদের দূতাবাস এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি সৌদি আরবে বসবাসরত মার্কিন নাগরিকদের নিজেদের ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচলের তাগিদ দেওয়া হয়েছে। মঙ্গলবার ভোরে রিয়াদের মার্কিন দূতাবাসে দুটি ইরানি ড্রোন আঘাত হানে। এতে ভবনের একাংশে আগুন ধরে যায় এবং স্থাপনার অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়া রিয়াদ, জেদ্দা ও দাহরামের সকল কনসুলার ও ভিসা সংক্রান্ত সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে। মার্কিন মিশনগুলোর কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে, যাতে তারা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে অবস্থান করেন। যুক্তরাষ্ট্রের নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা জোরদার করার পাশাপাশি দূতাবাস প্রাঙ্গণ থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে সৌদি আরবে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলো এখন তেহরানের সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ নিয়ে বেইজিংয়ের অবস্থান পরিষ্কার করে চীন জানিয়েছে, তারা ইরানকে কোনো ধরনের সামরিক সহায়তা বা অস্ত্র সরবরাহ করবে না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের প্রতি তাদের সমর্থন শুধুমাত্র রাজনৈতিক এবং নৈতিক পর্যায়ের। তবে চীন দ্ব্যর্থহীন কণ্ঠে যুক্তরাষ্ট্র ও ইরানের এই সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে। বেইজিংয়ের মতে, ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা সঠিক পথেই এগোচ্ছিল, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উদ্দেশ্য প্রণোদিতভাবে সেই কূটনৈতিক প্রক্রিয়াকে নস্যাৎ করে দিয়ে অঞ্চলটিকে একটি অপরিবর্তনীয় সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ওমান, ইরান এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ফোনালাপে বর্তমান পরিস্থিতির ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, চীন এই সংঘাত অবিলম্বে বন্ধ করে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানাচ্ছে। অর্থনৈতিকভাবে ইরানের অন্যতম প্রধান অংশীদার এবং মিত্র হিসেবে বেইজিং তেহরানের আঞ্চলিক সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষার অধিকারকে সমর্থন করলেও কোনো ধরনের পাল্টা প্রতিশোধমূলক হামলার বিষয়ে সরাসরি অনুমোদন দেয়নি। চীনের মোট জ্বালানি তেলের প্রায় 70% আমদানি করতে হয় এবং এর অর্ধেকই আসে হরমুজ প্রণালী দিয়ে। ইরান ছাড়াও সৌদি আরব, ইরাক এবং কুয়েত থেকে তেল আমদানির ক্ষেত্রে এই নৌপথটি বেইজিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এই অঞ্চলে অস্থিরতা ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় গভীর উদ্বেগের মধ্যে রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই অর্থনীতি। এবার অন্যান্য খবর। বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সংসদে ডেপুটি স্পিকারের পদ দেওয়ার প্রস্তাব করেছে সরকারি দল বিএনপি। জাতীয় সংসদের সম্মানের ওই পদের আলোচনায় উঠে এসেছে জামাতের 3 নেতার নাম। খোঁজ নিয়ে জানা গেছে, জামাতের একজন নায়েবে আমির এবং 2 জন আইনজীবী সংসদ সদস্যের নাম এখন আলোচনার শীর্ষে রয়েছে। যদিও এই প্রশ্নে দলীয়ভাবে জামাত এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল হালিম। বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার নিয়োগের বিষয়ে
বিষয়টি 12 ফেব্রুয়ারির নির্বাচনের পরপরই আলোচনায় আসে। কারণ জুলাই সনদের অঙ্গীকারের মধ্যে বিষয়টি উল্লেখ ছিল। কয়েক সপ্তাহ বিষয়টি নিয়ে আলোচনা না থাকলেও সচিবালয়ে বিষয়টি সামনে আনেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বের হয়ে তিনি জানান, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ঠিক করার জন্য প্রধান বিরোধী দল বাংলাদেশ জামাত ইসলামীকে সরকারের পক্ষ থেকে অফার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে আমরা এখন থেকে তা বাস্তবায়ন শুরু করতে চাই। সেজন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে মৌখিক ও সাক্ষাতে অফার করেছি যে তারা যেন ডেপুটি স্পিকার ঠিক করেন এবং স্পিকার নির্বাচনের দিনই যেন ডেপুটি স্পিকার নির্বাচিত হতে পারেন। সালাউদ্দিন আহমদের এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন, ডেপুটি স্পিকারের পদের বিষয়টি দলের নীতি নির্ধারণী ফোরামে এখন পর্যন্ত কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। আমরা শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবো। তবে দলটির বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে, এখন পর্যন্ত জামাতের ভেতরে ও বাইরে যাদের নাম ডেপুটি স্পিকার হিসেবে আলোচনায় রয়েছে তাদের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে জামাতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামের ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের নাম। পাবনা 1 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মোমেন একজন মেধাবী আইনজীবী হিসেবেও পরিচিত। বাবা নিজামের যুদ্ধাপরাধের মামলার পাশাপাশি মাওলানা আব্দুস সুবহানের মামলারও ডিফেন্স আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ভিআইপি আসন হিসেবে পাবনা 1 থেকে নির্বাচিত হয়ে সর্বশেষ ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছিলেন শামসুল হক টুকু। সূত্রের দাবি, গুরুত্বপূর্ণ এই আসন থেকে নির্বাচিত হিসেবে মোমেনকেই জামাতের পছন্দের তালিকার 1 নম্বরে রাখা হয়েছে। সূত্রমতে মোমেন ছাড়াও জামাতের নায়েবে আমির রাজশাহী 1 আসন থেকে নির্বাচিত অধ্যাপক মুজিবুর রহমানের নামও সম্ভাব্য ডেপুটি স্পিকার হিসেবে আলোচনায় আছে। তিনি দলের সিনিয়র নেতা এবং 1986 সালের সংসদে জামাত ইসলামীর দলের নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়াও ঢাকা 14 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমানের নামও বলেছেন অনেকে। সুপ্রিম কোর্টের মেধাবী আইনজীবী আরমান নিজের পিতা মীর কাশেম আলীর মামলাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলায় ডিফেন্স আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফ্যাসিস্ট সরকার আমলে প্রায় 9 বছরে গুম হয়ে আয়নাঘরে থাকায় তার প্রতি দলের অনেকের সহানুভূতি রয়েছে। দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন আমিরুল মোমিনীর মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। মানুষের জীবন হচ্ছে কাদামাটির মতো। কাদামাটিকে যেমন চেষ্টা করলেই বিভিন্ন রূপে রূপান্তর করা যায়, ঠিক তেমনি একজন মানুষ যদি নিজেকে নিয়ে চর্চা করে, নিজেকে যদি সময় দেয়, তাহলে সে উন্নত হতে পারে, আজকের চেয়ে ভালোর দিকে এগিয়ে যেতে পারে। সেই জন্যে গুণীজনেরা সবসময় বলেছেন যে নিজেকে সবার আগে গুরুত্ব দিন। কারণ নিজেকে যদি গুরুত্ব না দেন, নিজে যদি ভালো না হতে পারেন, নিজের মধ্যে যদি ভালোর চর্চা না বাড়াতে পারেন, তাহলে অন্যের কাছে যেমন উদাহরণ হতে পারবেন না, ঠিক তেমনি অন্যকেও উপদেশ দিতে পারবেন না, আলোর পথ দেখাতে পারবেন না। সেই জন্যে একটা কথা তো আমরা সকলেই জানি যে নো দাই সেলফ, নিজেকে আগে জানো। নিজেকে জানা মানে হচ্ছে পৃথিবীকে জানা, আর নিজেকে জানা মানে হচ্ছে সৃষ্টিকর্তাকে জানা। সুতরাং আসুন নিজেকে গুরুত্ব দেই, নিজের প্রতি যত্ন বাড়াই এবং সফলতার দিকে এগিয়ে যাই। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার আন্তর্জাতিক সংবাদ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সতর্ক করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ইরানে হামলার ঘটনা নিয়ন্ত্রণে না আসে তবে তা বিশ্ব ও আঞ্চলিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তিনি উল্লেখ করেন, তুরস্ক দেশ ও নাগরিকদের রক্ষা করতে সব ব্যবস্থা নিচ্ছে। রাজধানীর আঙ্কারায় আয়োজিত একটি ইফতার মাহফিলে সোমবার তিনি বলেন, যদি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হয়, চলমান সংঘর্ষগুলো আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য গুরুতর প্রভাব ফেলবে। প্রেসিডেন্ট এরদোয়ান আরও বলেন, তুরস্ক শান্তির পক্ষে অটল রয়েছে। দ্রুত রক্তপাত ও কষ্টের অবসান ঘটুক এবং অঞ্চলটি দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা অর্জন করুক। তিনি জানান, তুরস্ক সরকার প্রতিটি পর্যায়ে কূটনৈতিক সংযোগ বাড়াবে যতক্ষণ না যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয় এবং পরিস্থিতি শান্ত হয়। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।